মোস্ট মানে সেলিব্রিটি, স্টার, সুপারস্টার, মেগা স্টার প্রত্যেকের মুখ এখানে রয়েছে। এখানে সব উইগ আছে, ভ্যারাইটি। যে কাজগুলো আমি করি চেষ্টাটাকে করে যেতে হবে, একটা সময় ঠিক ভগবান তোমার দিকে তাকাবে। আমার ডিজাইনগুলো সাধারণত আমি চাই যে আমার কাছেই থেকে যাক। শেখা দু রকম ভাবে যায়, একটা হচ্ছে দেখে শিখতে পারো, একটা থেকে। এই যে অপরাজিত সিনেমার জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড এলো, মানে একদম সত্যজিৎ রায়ের যে লুকটা রিক্রিয়েট, আর এরকম কোন কোন লুক আছে যেগুলো আপনি করতে চান রিক্রিয়েট? আমি তো মানে তাকিয়ে আছি যে নজরুলের ওপর যদি কোনো প্রজেক্ট হয়, কাজী নজরুল ইসলামের ওপর। তিনি ওপার বাংলার জাতীয় কবিটি, কিন্তু আমাদেরও রবীন্দ্রনাথের মতো উনি আমাদেরও, মানে আমিও মনে করি জাতীয় কবি হিসাবেই দেখি ওনাকে। নজরুলের উপর একটা কাজ করতে চাই, যদি বিবেকানন্দের কোনো বায়োপিক হয়। এছাড়া আমার ইন্দিরা গান্ধী, আমি বাংলাদেশে মুজিবের উপর একটা কাজ করেছি। ওদের মানে ওখানকার যে অবস্থা এখন আর সেটা রিলিজ হবে না, ঠিক আছে। মুজিবের উপর একটা দারুণ কাজ করেছি, ওখানে আমি গান্ধীজি বানিয়ে এসেছি প্রস্থেটিক করে। মানে যাকে দেখলে কেউ গান্ধীজি ভাবতেই পাবে না, তাকে গান্ধীজি বানিয়ে এসেছিলাম। কিন্তু খুব দুর্ভাগ্য যে রোকেয়া প্রাচী ডিরেক্টর, ওখানকার একজন বড় অভিনেত্রী, তিনিও ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ওখানকার অভিনেত্রী, তিনি ওটা ডিরেকশন দিয়েছিলেন। তিনি কলকাতায় এসে আমার সাথে যোগাযোগ করে উনি বললো, দাদা আপনার নাম্বারটা অনেক কষ্টে পেয়েছি, কোনো এক জায়গা থেকে কেউ দিতে চাইছিল না, তো আমি একজনকে দিয়ে বার করিয়ে এসেছি। ফোন করে বললাম আমি এত তারিখে আসছি আপনার সাথে দেখা করতে, আমি এখানে আসছি, আপনি যদি আসেন। তো দেখা করলাম, কাজ হলো। তো দুর্ভাগ্যটা রিলিজ হলো না। ওটা যদি কোনোদিন ওদের পরিস্থিতি ঠিক হয়, নিশ্চয়ই খুব বড় মাপের কাজ। তো এরকম মানে আমি চাই যে বড় বড় ডিরেক্টরদের, মানে আমি চাই তনু মজুমদারের যদি বায়োপিক হয়, যেমন অলমোস্ট করে ফেলেছি মেঘেটাকা, তারা তো কমলদা বানিয়ে ফেলেছে। তো রামকিঙ্কর বেজের ওপর যদি কোনো, কারণ ওনার মতো শিল্পী, স্কাল্পচার, যেহেতু আমার কাজটার মধ্যে স্কাল্পচারটা একটা বড় অঙ্গ। আমি ইন্দিরা গান্ধীর প্রপার বায়োপিক যদি কিছু হয়, মানে যাদেরকে নিয়ে আমাদের যারা মানে নেশনটাকে যারা তুলে ধরেছে, ভারতকে যারা বিভিন্ন ইয়েতে তুলে ধরেছে, সেই সব কাজগুলো আমি করতে চাই। সামনে আর হাতে কি কি প্রজেক্ট আছে? এই মুহূর্তে নেক্সট দুটো প্রজেক্ট আছে। একটা হচ্ছে টান বলে, শেখরের টান বলে, ওটা বিভূতিভূষণের দুটো গল্প নিয়ে, ছোট গল্প নিয়ে ব্রাত্য দাস স্ক্রিপ্টটা করেছেন, ব্রাত্য বসু ডিরেক্টর। ওইটা ওই জাস্ট পুজোর মধ্যে, পুজোর আগে পরে করে শুরু হয়ে যাবে। মহালয়ার পরে 3-4 দিন বাইরে, আর তারপর ফিরে এসে পুজোর পর কলকাতায় বোলপুরেতে শুট আছে। আর তারপরে আছে কেউ বলে ডাকাত, কেউ বলে বিপ্লবী। একদম আমাদের আমি যেটা বললাম মোস্ট হ্যাপেনিং ডিরেক্টর প্রতীকৃত বাসু, তার মেন কাস্টিং এ আছে জিদ্দা, এবং কলকাতার যত বড় বড় মানে ক্যারেক্টার সেলিব্রিটি আর্টিস্ট আছে তারা। এখনো অবধি ঝুলিতে কটা অ্যাওয়ার্ড এলো? এখনো অবধি অ্যাওয়ার্ড এসছে WBF যে 6খানা, 2খানাই, মানে তার মধ্যে ফার্স্ট 3টে হ্যাট্রিক। পরে 2 বছর আমার ওই কোভিডের সময় কোনো ছবি ছিল না, মানে আমি করিনি সেই সময়, সেই কারণে যায়নি। তারপরের আবার 3টে বছর, মানে গত বছর নিয়ে হ্যাট্রিক হয়েছে, মানে টোটাল 6টা। আর এই স্টুডিওটা নিয়ে কি পরিকল্পনা আছে? আর এই যে মাস্ক গুলো দেখতে পাচ্ছি, এগুলো কিভাবে তৈরি হচ্ছে বা কিভাবে ইউজ হচ্ছে? আচ্ছা, আর এইখানে তোমার কোশ্চেন অনুসারে হচ্ছে, এইখানে যেটা দেখছো এটা হচ্ছে লাইভ কাস্টিং করে, বেশিরভাগ অ্যাক্টরদের এই সেলফের মধ্যেই রাখা আছে। আমাদের ইন্ডাস্ট্রির যারা মোস্ট মানে কি বলবো সেলিব্রিটি, স্টার, সুপারস্টার, মেগা স্টার প্রত্যেকের মুখ এখানে রয়েছে। মানে যারা স্টার সুপারস্টার তো বড় কথা নয়, যাদের জন্য ছবিটা মানে আরো যারা সাইড থেকে ছবিকে তুলে ধরে, তাদেরও মুখ টুক সবই আছে এর মধ্যে। এখানে সব উইগ আছে, ভ্যারাইটি। যে কাজগুলো আমি করি, আমার ডিজাইনগুলো সাধারণত আমি চাই যে আমার কাছেই থেকে যাক। তো সেই জন্য এগুলো আছে, যেগুলোর মধ্যে মানে আমারই ইনপুট পয়সা রয়েছে এগুলোর মধ্যে, মানে যেগুলো আমার প্যাকেজ করা হয় আর কি, মানে যাতে ওগুলো অন্য কেউ না আর ইউজ করে। বিকজ অফ এগুলো সব এক একটা মানে আইকনিক এক একটা ক্যারেক্টার তৈরি করা যেগুলো আমার, তো সেগুলো এই বাক্সবন্দি রয়েছে এবং খুব ভালোভাবে আর কি। প্রোডাকশন হাউস যেগুলো মানে তারা বানায়, তাদেরকে দিয়ে দেওয়া হয়, তো সেগুলো তাদের হাউসে ঢুকে গিয়ে তারপরে ওই বস্তাবন্দি হয়ে পচে যায়। তো আমার এগুলো ইউজ করা যাবে যদি দরকার পড়ে, কিন্তু এগুলো আমি ইউজ করি। যেমন এখানে বুমনামির বুমবাদার সব চেহারাগুলো রয়েছে, উইকগুলো, কোনো কোনো বাক্সে প্রস্থেটিক্স আছে। এখানে বুমবাদার, ঋতুদির মুখ, গার্গীদির, মহানন্দার সবই এখানে রয়েছে, মানে প্রত্যেকের। মানে এদের আর নেক্সট টাইম যদি কাজ হয়, হয়তো মুখের খুব যদি মোটা না হয়ে যায় বা কেউ রোগা না হয়ে যায়, তাহলে আর সেই ছাপটা তুলতে হবে না, এতেই কাজ হয়ে যাবে, মানে তাকে আর ওই কষ্টটা করতে হবে না। কিছুদিন আগেই মহানায়ক সম্মান পেলেন আপনি, তো মহানায়ককে তো পেলে ভালোই হতো। আর কার উপর মহানায়কের এই লুকটা যদি ক্রিয়েট করা যেত ভালো হতো? হ্যাঁ, মহানায়ক সম্মান পেলাম, ওটা গভর্নমেন্টের ইয়ে বা ওই আপনার অপরাজিতর জন্যই দেওয়া হয়েছে। ওটা গভর্নমেন্ট থেকে মমতা দি দিয়েছেন। এবং মহানায়কের সম্মানটার সাথে মানে অ্যাকচুয়ালি আমার দাদু তো উত্তম কুমারের সাথে প্রচুর ছবি করেছেন। আমি তো
নামই বললাম, জিন্দের বন্দি, রাজদ্রোহী, দেওয়া নেওয়া, আরো অনেক, মানে ওর শুরুটাই আর কি, যখন বিভূতিলার কাছ থেকে ওদের শুরু, দুই জুটির, মহানায়িকা এবং মহানায়কের দুজনেরই, তখন থেকে আমার দাদু কাজ করতেন আর কি। তো দাদুকে আমি দেখিনি, দাদু 70 সালে সাকিনা করতে গিয়ে মারা যায়, আমার 76-এ জন্ম। তো এই মহানায়ক সম্মানটার দ্বারা মানে দাদুর সাথে এবং মহানায়কের সাথে এবং আমার বাবার সাথে, বিকজ অফ বাবা কাজ করেছেন এদের প্রত্যেকের সাথেই, তো এদের একটা রিলেটেড হয়ে গেল। তো এই মহানায়ক সম্মানটা আমি জানি না আমাকে মানে ইয়ে করা হয়েছে, দেওয়া হয়েছে, এবং ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার হিসেবে ওখানে ঘোষণা করা হয়েছে, দিদি নিজের মুখে ইয়ে করেছেন। তো এটা আর কি মানে 3টে পুরুষের মধ্যে একটা রিলেট হয়ে গেল, মানে দাদুকে যেহেতু পাইনি, মহানায়ককে পেলাম, তো দাদু যেহেতু ওনাকে কস্টিউম পরিয়েছেন, কাজ করেছেন, ওনাকে সাজিয়েছেন, তো এই 3জনের সাথেই একটা রিলেশন হয়ে গেল আর কি, 3টে জেনারেশনের মধ্যে। এখন যদি বলা হয় যে মহানায়কের লুকটা রিক্রিয়েট করতে হবে, তো কার ওপর ভালো যাবে বলে মনে হয়? অ্যাকচুয়ালি মহানায়ক রিক্রিয়েট করতে গেলে দেখো, প্রস্থেটিক্সের মধ্যে যদি করা হয়, ওনার মতো হাইটের একটু ফর্সা লোক, কারণ প্রস্থেটিক দিয়ে তো আমি পুরোটাই ঘুরিয়ে দেবো, পুরো চেঞ্জ করে দেবো। আমি পদাতিকে সেটা করেছি, কারণ আমরা খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে একজন তো সিদ্ধা বললো তুমি করে দেবে। আমি ও গৌরব রায়চৌধুরীকে আমাকে এনে দিয়েছিল হাইট অনুসারে, মহানায়কে সেই সময় ইয়াং কালের চেহারাটা অনুসারে, তো আমি গৌরবকে বানিয়ে দিয়েছিলাম এবং প্রত্যেকে অ্যাকসেপ্ট করেছিল, মানে অ্যাপ্রিসিয়েটও করেছে। আর যারা নিউ কামার ভাবছেন যে ইন্ডাস্ট্রিতে পা রাখবো, তাদেরকে কি বলবেন? তাদের বলবো, দেখো পা রাখতে গেলে মানে ইজি নয়, কেউ ইজিলি, আবার বলছি, কেউ ওই রাস্তাটা তৈরি করে দেবে না যে তুমি সুন্দর হেঁটে চলে আসবে, তোমার আপ ডাউন আসবে, ওখানে অনেক কাঁটা থাকবে, পাথর থাকবে, ওইটাকে টপকেই ওটার মধ্যে দিয়ে একটু আধটু রক্ত ঝরবে, তবুও কিন্তু ওটাকে মাথায় নিয়ে ওই রক্ত ঝরাটাকে নিজেকে সহ্য করতে হবে, করে তারপর আসতে হবে। সবসময় চেষ্টা করো যে আমিও পারবো, কারণ আমরা ছোটোর থেকে শুনে এসেছি যে আইজ্যাক নিউটন মানে একটা আপেলকে পড়তে দেখে উনি তার আগে 7বার ফেল করেছিলেন, তো তারপর উনি আইজ্যাক নিউটন হয়েছেন। তো চেষ্টাটাকে করে যেতে হবে, একটা সময় ঠিক ভগবান তোমার দিকে তাকাবে। আমার ক্ষেত্রেও হতো, আমি নিজের ক্ষেত্রে বলছি, যখন আমি প্রথম ইন্ডাস্ট্রিতে আসি, এটা খুব একটা ব্যাপার আছে, প্রথম আসি আমার বাবা বলেছিলেন যে তুই গিয়ে কাজগুলো কিরাম হচ্ছে দেখ গিয়ে। তো একজনের কাছে আমাকে নাম বলে দেয়, যে আমি নামটা তার বলতে চাই না, কারণ তিনি বেঁচে আছেন এবং আমি চাই না কারোর কোনো অপমান হোক বা আমি কাউকে ছোট করে নিজে বড় হোক, ওটা আমার লক্ষ্য নয়। আমি চাই, মানে এই কারণে বলছি এটা, যে বাবা তার নাম বলে দিলেন, আমি গেলাম, গিয়ে কোন স্টুডিও থাকবে সেটাও বলে দিয়েছিলেন, ওখানে গেলাম NT1-এ তখন ছোট বিট্টু এইটুখানি 3-4 বছর বয়স, সোহম খেলা করছে বাইরে। তো তখন আমাদের কি হতো, একটা মেকআপ রুমের মধ্যে বিভিন্ন ছবির আর্টিস্টরা সব 5জন 7জন, রঞ্জিত বাবু বা তারপরে হচ্ছে বসন্ত বাবু, এরা সব এক জায়গায় বসে আছে, মেকআপ যে যার মতো মেকআপ করে দিয়ে যাচ্ছে, আর ছোট্ট সোহম ওখানে খেলছে। তো আমি ওই ঘরে গিয়ে নক করি, ওটা 10 নম্বর মেকআপ রুম ছিল NT1-এ। তো ওখানে গিয়ে আমি নক করতে একজন বেরিয়ে এলো, বললাম এরকম, নামটা বললাম যে আমি এনার সাথে দেখা করতে চাই। তো উনি বললেন উনি এখানে নেই, তুমি আরেকটা স্টুডিও চলে যাও। আমি পাশের আবার টেকনিশিয়ানে চলে এলাম NT1 থেকে, হাঁটতে হাঁটতে, মে মাস ছিল ওটা, আমার ভালো মনে আছে। তো আমি গিয়ে, আমাকে আরেক স্টুডিও ওখানে বললো এখানে কোনো কাজ হচ্ছে না, তুমি চলে যাও। আমি গিয়ে আবার সেই ভদ্রলোককে বললাম, তিনি আরেকটা জায়গায় পাঠিয়ে দিলেন যে ওখানটা গিয়ে দেখো। তো ওখান থেকে ঘুরে এসে বললাম যে না দাদা, উনি তো নেই, ওখানে নাম পাওয়া যায়। তখন তিনি হাসতে হাসতে বললেন আমি তো সেই লোক। তো দ্যাট ইজ মাই জার্নি, দ্য বিগিনিং জার্নি। এই কারণে এই গল্পটা বললাম যে বুঝতেই পারছো, আমার 2 জেনারেশন থাকার পরেও আমি 3rd জেনারেশন, মানে আমার বাবা ফেসিলিটিস দরকার নেই, মানে আমার বাবাকে তো তিনিই বলেছেন আসতে পাঠাও, কিন্তু তিনিও সেই রেসপেক্টটা রাখতে পারেননি, যে তার একজন কলিগের ছেলে এসছে, তার ছেলের বয়সী, তারই সন্তানের মতো, সে কিন্তু সেইভাবে একটা নোংরা খেললেন। হয়তো তিনি আমার পরীক্ষা নিলেন টিকতে পারবে কিনা ইন্ডাস্ট্রিতে, কিন্তু খুব ভালো লাগে এখন যখন আমি একটা জায়গায় আছি, সে আবার তার ছেলের জন্য আমার কাছে রেকমেন্ড করেছে যে একটু যদি নেওয়া হয়, তোমার সাথে ও কাজ করতে চায়, তুমি যদি নাও তাহলে ও একটা জায়গা পাবে। আমি তাকে নিয়ে কাজও করেছি, হয়তো পার্মানেন্টলি রাখা যায়নি, কিন্তু তাকে নিয়ে আমি কাজ করেছি, তার ইচ্ছা পূরণ করেছি। মানে যা হয় ভালোর জন্যই হয়, যা হয় ভালোর জন্য হয়। এবং এটাই আমার যাদের নিউ কামারদের জন্য যে এই গল্পটা শোনানোর এটাই কারণ, যে এটা আই থিঙ্ক তোমাকেও মোটিভ করবে যে তুমি তোমার জায়গাটাকে ছাড়বে না, হাল ছেড়ো না, আর যে বিষয় নিয়ে চাও সেই বিষয় নিয়ে পড়াশোনা করো, ভালো ভালো এই বিষয়ে ফিল্ম দেখো, যে ফিল্মগুলো তোমার শিক্ষার। ইউটিউব তো এখন আছেই, ইউটিউবে প্রচুর রকম মেকআপ দেখা যায়, দেখো, ওটা তোমাকে অনেক বেশি মানে তোমার আইডিয়াটাকে বাড়িয়ে তুলতে সাহায্য করবে। আমি যেভাবে হয়েছি সেটাই করলাম।
অনেক অনেক ধন্যবাদ। মানে কারোর হাত ধরে এগিয়ে যাওয়া থেকে ধাক্কা খেতে খেতে যে অভিজ্ঞতাটা হচ্ছে ওটাই মনে হয় জীবনে থেকে যায়। শেখা দু রকম ভাবে যায়, একটা হচ্ছে দেখে শিখতে পারো, একটা ঠেকে। তো ওই ঠেকে শেখাটা অনেক বেশি মানে তোমাকে আরো মজবুত করে দেবে। আজকে দেখো অনেক অনেক ছবিতে যারা আমাদেরকে নেয়নি, তো সেগুলো তো আমাকে আরো বেশি কঠিন করেছে যে না আরো ভালো কাজ করতে হবে। হয়তো তোমার ফল্ট বার করো যে তোমার মধ্যে কি ফুল আছে যে কারণে তুমি এই কাজটা পেলে না বা এই কাজটা তোমায় নেওয়া হলো না। তো সেই ফলটা যদি আমি আমারটা বার করে নিতে পারি, মানে সবাই তো কি হয় জানো তো, আমি সবসময় চাই আমার ক্ষেত্রে যে আমার কাজটার সবাই দেখি ভালো বলে দিচ্ছে, কারণ একটা কাজ ভালো হতে পারে না সবার চোখে। কেউ না কেউ আছে যে তার মনে হচ্ছে এটা ঠিক হয়নি, আমি সবসময় তার থেকে ওই নেগেটিভটা চাই যেটাকে আমি পজিটিভ বানাবো। তো এইটা আমার কাছে খুব কাজ করে, মানে আমার ক্ষেত্রে উন্নতির ক্ষেত্রে এটাই। এবং সেটা আমার ওয়াইফ আমার খুব ভালো জাজ করতে পারেন মেকআপের। আমার মা সব ব্যাপারে বলে দেয় দারুণ হয়েছে, দারুণ হয়েছে। মা সব ছেলের কাজ সব মায়েদেরই ভাল লাগে, কিন্তু আমার ওয়াইফ ও বলে দেয় না এই মেকআপটা মনে হচ্ছে ঠিক লাগছে না, এখানটা একটু আর্টিফিশিয়াল লাগছে, দাড়িটা মনে হচ্ছে বোঝা যাচ্ছে। আমি সেটাকে রেকটিফাই করার চেষ্টা করি। একদমই তাই, মানে সমালোচনাই পারে একজন মানুষকে পারফেকশনিস্ট করে তুলতে। সমালোচনাটাকে নিতে হবে খুব মানে স্পোর্টিলি ধরতে হবে, কেন বলছে ঠিকই তো বলছে, এবং তোমার দর্শক যদি খারাপ বলছে তার মানে নিশ্চয়ই তার মধ্যে খারাপ আছে। অনেক অনেক ধন্যবাদ। আজ কথা বললাম রূপটান শিল্পী সোমনাথ কুণ্ডুর সঙ্গে, অনেকটাই সময় আমাদেরকে দিলেন আর এক্সক্লুসিভলি স্টুডিওতে বসে এই ইন্টারভিউটা করার সুযোগ করে দেওয়ার জন্য আরো অনেক অনেক ধন্যবাদ। আরে এটা অ্যাকচুয়ালি মানে এখনো ইনকমপ্লিট রয়েছে, বুঝতেই পারছো, ওইসব দিকে ছড়ানো চোখগুলো এখনো ঠিক হয়নি। তো এটা আমি, তোমরা বললে যে কোনো একটা জায়গায় গিয়ে কোনো মানে আমার শুটিংয়ের জায়গা, তো আমি চাই না যে শুটিংয়ের জায়গায় মানে ডাকতে, কারণ তাদের কিছু সিক্রেসি থাকে, তারা হয়তো ভাবতে পারে যে আমার এটা রিভিল করছে এই করছে। তো ওই ভুলটা, কারণ এরকম এটা আমার সাথে ঘটেছিল কিছু বছর আগে, একটা বড় ছবি করছিলাম, তো তখন আমার কাছে দুজন সাংবাদিক দেখা করতে যায়, আমি একদম ফ্লোরে না বাইরে গিয়ে দেখা করি। কিছু খবর অন্যরা ফাঁস করেছে, তাদেরই যারা খুব ক্লোজ ওই প্রোডাকশন হাউসের, তারাই নিজেদের সম্পর্ক নিজেরাই জানিয়ে দিয়েছে, কিন্তু সেটা অ্যাকচুয়ালি আমার ঘরে এসে পড়েছিল। আমাকে জিজ্ঞাসা করছে যে তোমার কারা এসছে, কেন এসছে, ওরাই ইয়ে করেছে। বললাম না না, আমি তো বাইরে গিয়ে একদম বাইরে গিয়ে তাদের সাথে কথা বলছি। তো এই কি আমি যে বললাম ঠেকে শেখা, সেই কারণে আমার মনে হলো যে আমার নিজের জায়গা, এখানে কেউ কিছু না বলার নেই, কারোর কিছু সিক্রেসি ফাঁস হওয়ার নেই। তো তাই জন্য তোমাদের ডাকলাম, আমার এই ছোট্ট কুটিরে যদি তোমাদের সুবিধা হয় তাই জন্য। একদমই তাই, যা হলো সত্যি ভালোর জন্যই হয়, ভালোই হলো। আমরা একদম স্টুডিওটা দেখতে পেয়ে গেলাম, সত্যি একদম চারিদিকে মেকআপের জিনিস একদম সুসজ্জিত আছে। আর সত্যি তো যিনি রূপটান শিল্পী তাকে এরকম স্টুডিওতেই মানায়। নাইবা গেলাম, শুটিং ফ্লোর তো রয়েইছে, পরে নয় কোনো সময় আবার শুটিং ফ্লোরে গিয়ে কথা হবে। সোমনাথদার সঙ্গে কথা বললাম, সোমনাথদার স্ট্রাগেল, কীভাবে তার কাজে আসা ঠেকে শেখা। এইরা যে বাবা দাদুর হাত ধরে আমি খুব স্মুথলি 30 বছর পার করে দিলাম, তাও নয়। বাবা যখন আমাকে ইন্ডাস্ট্রিতে নিয়ে গেছিলেন, তখন বাবা মানে আমাকে জাস্ট ইয়েটাই হচ্ছে, বাবা তখন কাজ ছেড়ে দিয়েছিলেন আর কি। কাছে বাবা ওই গলিটা দেখিয়ে দিয়েছে যে এইটা হচ্ছে NT1 এই গলি, এবার তোমাকে খুঁজে নিতে হবে দরজা, কোন দরজা তুমি নক করবে। একদমই এখন খুঁজে পেয়েও গেছে, আর কিন্তু একদম ভালো ভালো কাজ আমরা দেখতে পাচ্ছি। আর আগামী ছবির জন্য অনেক অনেক শুভেচ্ছা। আজ টুডে স্টোরি এক্সক্লুসিভে কথা হলো রূপটান শিল্পী সোমনাথ কুণ্ডুর সঙ্গে, তার স্ট্রাগেল, তার জীবনের সব কিছুই আমরা কিন্তু শুনলাম। ক্যামেরায় শুভায়নের সঙ্গে আমি পল্লবী, টুডে স্টোরি কলকাতা। টুডে স্টোরি মানুষের স্বার্থে, তাবেদারির ঊর্ধ্বে।